কিছু দূর চলবার পর মনে হলো কে যেন পেছন পেছন আসছে। তার পায়ের অস্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছে কিনা জোর করে বলা যায় না, কিন্তু বেশ অনুভব করা যায় যে একটি লোক তাকে অনুসরণ করে এগিয়ে আসছে। দৃষ্টি তার ঠিক ওর পিঠের ওপর। ও যদি হঠাৎ থেমে যায়, তার পেছনকার লোকটিও দাঁড়িয়ে পড়ে, কিন্তু তাকালে পরে চোখে পড়ে না। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল বাংলা আড্ডাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের একান্ত কাম্য। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এলাম গ্রাম বাংলার ভূতের দুর্দান্ত একটি গল্প, নিশীথ রাতের হাসি। কলমে কথা সাহিত্যিক অখিল নিয়োগে স্বপন বুড়ো। গল্পের সূত্রধর ও অন্যান্য সমস্ত পুরুষ চরিত্রে আমি সতীশ। বৌদি মায়ের চরিত্রে ও সিন্ধুর ভূমিকায় রিম্পা। আজকের গল্প নিশীথ রাতের হাসি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এই রেসপন্স আমাদেরকে আরও ভালো ভালো গল্প আনতে উৎসাহ দেবে। সকলকে অগ্রিম ধন্যবাদ। বিন্দু যেন বিদ্যুৎ বেগে এতটা চলে এসেছে। এখন ট্রেনের কামরায় বসে ভাবতে ওরই অবাক লাগছে। শনিবার কলেজের মাত্র 2 ঘন্টার ক্লাস ছিল। ছুটতে ছুটতে ফিরে এসেছে মেসে। আগে থেকে ম্যাটিনি শোর টিকিট কেনা ছিল। ওথেলো দেখবার একটি সুপরিকল্পিত আয়োজন ছিল বন্ধুদের সঙ্গে। সন্ধ্যাবেলায় ছিল কলেজের প্রীতি সম্মেলন, কিন্তু কোনো কিছুতে যোগ দেওয়া ওর কপালে নেই। ওই যে কাব্যের ভাষায় যাকে বলে বিনা মেঘে বজ্রপাত, সেই জাতীয় একটি বেমক্কা রকম কাণ্ড ঘটে বিন্দুর সব প্ল্যান ওলট পালট করে দিল। আর সত্যি কথাই তো, দেশ থেকে ওই রকম একটা টেলিগ্রাম এলে হাত পা আপনা থেকেই পেটের মধ্যে সেঁধিয়ে যায়। ওর বাবার নাকি শক্ত অসুখ, এক্ষুনি বাড়ি রওনা হতে হবে। টেলিগ্রামটা করেছেন ওর পাড়া সম্পর্কে বিনোদ কাকা। সত্যি একটা বাড়াবাড়ি কাণ্ড না হলে বিনোদ কাকা কখনো এভাবে টেলিগ্রাম করে বসতেন না। এই তো সেবার ওর মার সাংঘাতিক বসন্ত হয়েছিল, তবু কিন্তু বিন্দুকে খবর দিতে দেননি। পাড়ার ছেলেরা পালা করে দেখাশোনা করেছে। বিনোদ কাকা নিজে সব সময় খবরাখবর নিয়েছেন। ডাক্তার ডাকা, ওষুধ আনার ব্যবস্থা করেছেন। প্রয়োজন মতো রাত জেগেছেন, তবু ওর পড়ার ক্ষতি হবে বলে কাউকে খবর দিতে দেননি। কলেজের ছুটি হলে বাড়ি গিয়ে মাকে দেখে আঁতকে উঠেছিল। সমস্ত মুখে একেবারে বিশ্রী রকম বসন্তের দাগ হয়েছে। তার মায়ের অমন সুন্দর দুধে আলতা রং, তা যেন জ্বলে কালো হয়ে গিয়েছে। এই বয়সেও বিন্দু মায়ের বুকে মুখ লুকিয়ে কান্না চেপে রাখতে পারেনি।
মা ওর চুলে আঙুল চালিয়ে ঠান্ডা করে বলেছিলেন, ধুর পাগলা, বুড়ো ছেলে বুঝি এমনি কাঁদে? আমি যদি তোর মেয়ে হতাম তো ভাবনার কারণ ছিল। এই বিচ্ছিরি মেয়েকে কিছুতেই বিয়ে দিতে পারতিস নে, সারা জীবন গলায় ঝুলিয়ে নিয়ে বেড়াতে হতো। সেদিন মায়ের মুখের হাসিও কিন্তু কান্নার মতো শুনিয়েছিল। গাড়ির দোলানির যেমন বিরাম নেই, ওর ভাবনারও তেমনই অন্ত নেই। মাত্র দুখানি ধুতি নিয়ে সে কিভাবে ছুটে এসেছে, তারপর ঠেলাঠেলি মারামারি করে টিকিট কিনে ট্রেনের কামরার মধ্যে ঢুকেছে। সে কথা ভাবতে সত্যি অবাক লাগে। এই দুদিন আগেও তো সে ছোট বোন সিন্ধুর একখানা চিঠি পেয়েছে। তাতে বাড়িতে অসুখ বিসুখের কোনো উল্লেখই নেই, বরঞ্চ বুধি গাই, বাঘা কুকুর, মেনি বিড়াল আর কথা সর্বস্ব কাকাতুয়ার কুশল সংবাদই ছিল। হঠাৎ এই দুদিনের মধ্যে বাবার এমন কি শক্ত অসুখ হলো, যার জন্য বিনোদ কাকা টেলিগ্রাম করতে বাধ্য হলেন? বিন্দুর মনে শুধু একটি প্রশ্ন উঁকি ঝুঁকি মারতে লাগলো। বাড়িতে পৌঁছে সে তার বাবাকে দেখবে তো? রেলগাড়ির ধোঁয়ায় ওর ভাবনা চিন্তার সুতোগুলি কেবলই যেন জট পাকিয়ে যাচ্ছিল। হঠাৎ মনে পড়ল, ছোট বোন সিন্ধুর চিঠিতে আবদার ছিল এবার বাড়ি যাবার সময় চুলের লাল সিল্কের ফিতে নিয়ে যেতে হবে। এত ছুটোছুটিতে কি চাই মনে থাকে? ভালো কথা, একটা স্টেশনে গাড়ি থামলে কোনো ফেরিওয়ালার কাছে নিশ্চয়ই পাওয়া যাবে। কিন্তু ফেরিওয়ালার জন্য অপেক্ষা করতে হলো না। একজন ক্যানভাসার এসে ঢুকলো। তার বাক্সে না আছে এমন জিনিস নেই। দুটি জিনিস বিন্দু বেছে নিলে, সিন্ধুর জন্য লাল সিল্কের ফিতে, আর বৌদির জন্য একটি লাল তরল আলতা। ওর এক বৌদি এখন ওদের বাড়িতেই আছেন। তার জন্যে কিছু হাতে করে না নিলে সত্যি খারাপ দেখাবে। ক্রমে রাত গভীর হয়। গাড়ির যাত্রীও একে একে কমতে থাকে। যাদের বাড়ি কলকাতার কাছে তারা সত্যি ভাগ্যবান। এতক্ষণ অনেকে গিয়ে বাড়ি পৌঁছে গেছে। মায়ের হাতের রান্না গরম মাছের ঝোল ভাত নিয়ে খাচ্ছে সঙ্গে সঙ্গে। বিন্দুর খিদে পেয়েছে, কিন্তু কিছু খেতে ইচ্ছে করছে না। পেছন দিকে হেলান দিয়ে চোখ বুজেছে বিন্দু। গাড়ির ঝাঁকুনিতে মাথাটা ঘড়ির পেন্ডুলামের মতো দুলছে। কামরার ভেতর লোকের কথার কচকচানি বন্ধ হয়ে গেছে। দু তিনজন লোক যারা দূরে দূরে বসে আছে, তাদেরও চোখ ঢুলে এসেছে। হঠাৎ কানের কাছে কে ফিসফিস করে বললে, আমাদের দেখতে আসছিস তো খোকা? আমরাও যে তোর জন্যে পথ চেয়ে বসে আছি। চমকে উঠল বিন্দু। ঠিক ওর মায়ের গলা। মা ওকে খোকা বলে ডাকেন। না, ও কিছু নয়। হয়তো নিজের অজান্তে মা বাবার কথা বেশি করে ভাবছে, তাই ওরকম কিছু শুনে থাকবে। আর একটা স্টেশনে গাড়ি থামতে খাবারওয়ালা এলো খাবার বেচতে।
কিন্তু কিছু মুখে নিতে মন চায় না। যদিও অনেক রাত্রে গাড়ি পৌঁছবে ওদের স্টেশনে, তবু কি জানি কেন বিন্দু পেটের খিদেকে মোটেই আমল দিল না। দুপাশে শুধু রাশি রাশি অন্ধকার। কোথাও জোনাকির ঝাঁক, নাম না জানা একটি পাখির আওয়াজ, ট্রেনের বাঁশি, ধোঁয়ার একটা উৎকট গন্ধ। এরই ভেতর দিয়ে কখনো ঘুমিয়ে, কখনো তন্দ্রাচ্ছন্নভাবে বিন্দু বাকি সময়টা কাটিয়ে দিলে। গাড়ি যখন ওদের স্টেশনে গিয়ে পৌঁছলো, তখন ঠিক রাত 2টো। এরপর আছে ক্ষেতের আল ধরে মাইল খানেক হাঁটা পথ। দ্বাদশীর চাঁদ মাথার ওপর, পুরো জ্যোৎস্না নয়, অথচ বেশ আবছা আবছা ভাব। সেই চাঁদও আবার মাঝে মাঝে হালকা মেঘের সঙ্গে লুকোচুরি খেলছে। মনে হচ্ছে ওই আধখানা চাঁদ কখনো ঘোমটা পড়ছে, আবার কখনো ওড়না সরিয়ে নিচ্ছে। কুয়াশা নয়, অথচ কেমন যেন একটা ঘোলাটে ভাব সারা মাঠখানা জুড়ে। তাড়াতাড়ি যেতে পারবে মনে করে বিন্দু মাঝামাঝি ধরে একটি পায়ে চলা পথ দিয়ে এগিয়ে চলল। কিছু দূর চলবার পর মনে হলো কে যেন পেছন পেছন আসছে। তার পায়ের অস্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছে কিনা জোর করে বলা যায় না, কিন্তু বেশ অনুভব করা যায় যে একটি লোক তাকে অনুসরণ করে এগিয়ে আসছে। দৃষ্টি তার ঠিক ওর পিঠের ওপর। ও যদি হঠাৎ থেমে যায়, তার পেছনকার লোকটিও দাঁড়িয়ে পড়ে, কিন্তু তাকালে পরে চোখে পড়ে না। বিন্দু বেশ বুঝতে পারলে যে এত রাত্রে একা একা পথ চলছে বলেই ওর মনে ভয় বাসা বেঁধেছে। ভয়কে তাড়াবার ওষুধও বিন্দুর জানা আছে। সে বিকট গলা ছেড়ে গান ধরলে, হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে। না সুকণ্ঠ বলে বিন্দুর খানিকটা সুনাম ছিল, কিন্তু আজ এ কি কাণ্ড ঘটছে? গলাটা মাঝে মাঝে বন্ধ হয়ে আসছে কেন? মনে হচ্ছে বেশ খানিকটা শ্লেষ্মা জমেছে কণ্ঠনালীর ভেতরে, কিছুতেই সেটাকে দূর করা যাচ্ছে না। গলা খুলে গান গাইতে পারলে আর ভয়টা কোথায়? কিন্তু কিছুতেই সে গলাটা আগেকার মতো হালকা করতে পারছে না। যাই হোক, থামা আর চলা, গান গাওয়া আর কান পেতে কিছু শোনা, এইভাবে মাঠটাকে পেরোনো গেল। ওই তো সামনে গাঙ্গুলিদের নাট মন্দির আর ধানের গোলা। ওরই পাশ দিয়ে গ্রামে ঢুকতে হবে। সেখান থেকে ওদের বাড়ি আর বেশি দূরের পথ নয়। একেবারে চেনা অঞ্চলে এসে পড়েছে, তাই গলার গুনগুনানি বন্ধ করে দিল বিন্দু। ওই তো ওদের বাড়ি দেখা যাচ্ছে। বাড়ির ঠিক সামনেই সদর রাস্তার ওপর সেই প্রকাণ্ড তেঁতুল গাছটি। কিন্তু এ কি গুমট পড়েছে আজ!
গাছের পাতাটি অবধি নড়ছে না। তাহলে এইবার পথের শেষ। আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে এগিয়ে যায় সে। কিন্তু এ কি কাণ্ড! তেঁতুল গাছটার ঠিক নিচে, যেখানে ছায়াটি বেশ ঘন হয়ে জমাট বেঁধেছে, সেইখানে দাঁড়িয়ে আছেন ওর বাবা। হাতে সেই বাঁধানো লাঠিটা। ওরই ওপর দেহের ভর রেখে ওর বাবা এক দৃষ্টে তারই দিকে তাকিয়ে রয়েছেন। ভারী অবাক হয়ে গেল বিন্দু। ছুটে গেল ওর কাছে, বলে, আপনি আপনি এত রাত্রিরে এখানে দাঁড়িয়ে কেন? আপনার আপনার অসুখের টেলিগ্রাম পেয়ে তো আমি ছুটতে ছুটতে আসছি। ক্ষীণ কণ্ঠে বিন্দুর বাবা বললেন, তা জানি বাবা, বিনোদের যেমন কাণ্ড। সামান্য কি একটু অসুখ করেছে, আর অমনি তোর বিনোদ কাকায় এক টেলিগ্রাম করে বসল। আমরা সবাই ভেবে বাঁচি না। আজই যে তুই ছুটতে ছুটতে আসছিস সে তো জানা কথাই। সেই সন্ধ্যে থেকে তোর মার মুখে আর অন্য কথা নেই। খোকা নিশ্চয় আসছে আজ আমাদের দেখতে, তাই তো আগ বাড়িয়ে তোকে নিতে এসেছি। ওর বাবার কথা শুনে ভারী রাগ করল বিন্দু। উত্তর দিলে, আপনারও তো কম বাড়াবাড়ি নয়। আমি আসছি তাই বলে আপনি এত রাত্রিরে অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন? অসুস্থ শরীর, একটা লণ্ঠনও তো হাতে করে আনতে হয়। না না, আবার লণ্ঠন কিসের জন্যে? এই তো দিব্যি আবছা চাঁদের আলো। পথ চলতে কোনো অসুবিধেই হয় না। না না, এত রাত্রিরে আপনার ঘরের বার হওয়া একেবারেই উচিত হয়নি। চলুন, আপনাকে আমি ধরে নিয়ে যাচ্ছি। বাবা আঁতকে উঠে বললেন, না না, আমায় ধরে নিয়ে যেতে হবে না। বাতের ব্যথায় এমন কষ্ট পাচ্ছি বাবা যে কেউ গায়ে আঙুল ঠেকালেও মনে হয় হাড়গুলো কন কন করে উঠল। চল, তোর মা ভারী ব্যস্ত হয়ে আছে। আমি আমার লাঠি নিয়ে ঠক ঠক করতে করতে দিব্যি যেতে পারবো। মাকে দেখবার জন্যে বিন্দু ছুটে বাড়ির ভেতরে চলে গেল। যাক, যার অসুখের কথা শুনে ভাবনার অন্ত ছিল না, তার সঙ্গে তো আগেই দেখা হয়ে গেল। মা ওরই অপেক্ষায় শোবার ঘরের দাওয়ায় বসেছিলেন। বললেন, বসবি আই, রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না না, কষ্ট আর কি, টেলিগ্রাম পেয়েই তাড়াতাড়ি ছুটে আসতে হলো। তাই তোমার শাড়ি কিন্তু আনতে পারিনি। তাতে আর কি হয়েছে, এখন আর আমার শাড়ির দরকার নেই। আমার গয়নাগুলি একটা ন্যাকড়ার পুঁটলিতে বেঁধে চালের জালার মধ্যে গুঁজে রেখে দিয়েছি। কলকাতায় নিয়ে যাস, আমার বৌমা এলে তার হাতে দিস। বিন্দু বিরক্ত হয়ে উত্তর দিলে, কি আজে বাজে কথা বলছো মা? তোমার গয়না আমি কলকাতায় নিয়ে যাব কেন? কিন্তু আমার যে ভয়ানক খিদে পেয়েছে, ঘরে কিছু নেই, চিড়ে মুড়কি নারকেল নাড়ু। মা খুশি হয়ে বললেন, ও খাবি? তাই বল না, তুই যা যা ভালোবাসিস সব দেব। ও বৌমা, এই দাওয়াতে বিনটা একটা ঠাই করে দাও। কেন মা, ঘরের ভিতরে গিয়ে খাবো না? বৌদি সিন্ধু পড়ার মুখী কোথায় গেল? আলো জ্বালতে বলো না ওদের, ভালো করে তোমার মুখ দেখতে পাচ্ছি না। আজ ঘরে একটুও কেরোসিন নেই বাবা। ওদের যেমন সংসার করা, আগের থেকে কিছুতেই বলে না। তা আজকের মতো এই দাওয়াতে বসেই খেয়ে নাও, চাঁদের আলো আছে, অসুবিধে হবে না। হঠাৎ তাকিয়ে দেখে বৌদি ওর সামনে দাঁড়িয়ে।
নানা রকম তরকারি, ভাত, ডাল সব আসনের কাছে সাজানো। এত সব খাবার বৌদি আনলে কখন? মায়ের সঙ্গে গল্প করতে গিয়ে এদিকে খেয়ালই করেনি। কিন্তু বৌদির মুখে এত বড় ঘোমটা কেন? বিন্দু সুটকেস থেকে আলতাটি বের করে বললে, বৌদি, এই তোমার তরল আলতা। বৌদি মৃদু স্বরে উত্তর দিলে, ওই দাওয়ার উপরেই রাখো ঠাকুরপো, আমি পরে এসে তুলে রাখবো খন। বিন্দুর সত্যি খুব খিদে পেয়েছিল। আর দ্বিরুক্তি না করে আসনের উপর গিয়ে বসল। তারপর অবাক হয়ে বললে, তুমি এ কি করেছো মা? আমি যা যা ভালোবাসি সব রান্না করে বসে আছো। বাড়িতে এমন অসুখ বিসুখ চলছে, তোমার নিজের শরীরটাও তো তেমন ভালো দেখছি নে, তার মধ্যেও এত রান্না করলে কখন? মা ধমক দিয়ে উঠলেন, তুই কথা বলবি না খাবি? আমি কিন্তু আর খুব বেশিক্ষণ আর বসতে পারবো না। কেন, তোমার শরীর টরীর খারাপ লাগছে বুঝি? তাহলে তুমি আর রাত করো না, শুয়ে পড়বে। ওর বাবার খক খক কাশি পেছনে শোনা গেল। তাকিয়ে দেখলে তিনিও দাওয়ার উপর এসে বসেছেন। বিন্দু বললে, আপনি শুয়ে পড়ুন বাবা, আবার রাত জেগে অসুখ বেড়ে যাবে। না না, তোর সঙ্গে না না না, তোর সঙ্গে জরুরি কয়েকটা কথা রয়েছে যে। কথা তো আর পালিয়ে যাচ্ছে না বাবা, কাল সকালে ধীরে সুস্থে শোনা যাবে। ওর বাবা কোনো অনুরোধই শুনলেন না। চুপচাপ দাওয়ার উপর বসে কেবলই মাথা নাড়তে লাগলেন। বিন্দু বুঝলে তার খাওয়া শেষ না হলে কেউ নড়ছে না। তাই তাড়াতাড়ি ভাত ভেঙে নিলে। তারপর বললে, সত্যি তুমি কি কাণ্ড করেছো বলো তো মা? আমি যা যা খেতে ভালোবাসি সব জুটিয়েছো একসঙ্গে। ঢেঁকি শাক, ছাঁচি কুমড়োর তরকারি, এঁচোড়ের ডালনা, আমাদের পুকুরের মাছ বুঝি, ঘরে পাতা দই, পায়েস, ও তোমার হাতের তৈরি ছানার সন্দেশ। তুমি কি আমাকে শেষ খাওয়া খাওয়াচ্ছ নাকি মা? মা বলে উঠলেন। ষাট ষাট, ও কথা বলতে নেই। ওদিকে বাবাও যেন অধৈর্য হয়ে উঠেছেন। আমার কথাগুলি আগে মন দিয়ে শোন। ও পাড়ার শিকদার বাড়ির ত্রৈলোক্য, হ্যাঁ, দিন 15 আগে 105 টাকা ধার নিয়েছে। কোনো লেখাপড়া নেই। ওর বাবার শ্রাদ্ধে হঠাৎ আটকা পড়ে গিয়েছিল। সিন্ধুক থেকে টাকাটা বের করে দিলাম, খেয়াল রাখিস, ভুলে যাস নি যেন। ওসব টাকা করি আপনি খেয়াল রাখুন গে। আমি কোনোদিন খেয়াল রেখেছি না আমাকে কখনো খেয়াল রাখতে বলেছেন? না না রে, না, অমন করে কথাটা উড়িয়ে দিসনি, পরে বুঝতে পারবি সব। এমন সময় সিন্ধু সেখানে এসে হাজির হলো। কিন্তু ওকে ঘরের ভেতর থেকে কিংবা দাওয়া ধরে আসতে দেখলে না তো বিন্দু। ও যেন একেবারে মাটি ফুঁড়ে বেরুলো। সবই সবই যেন অদ্ভুত লাগছে আজ বিন্দুর। মা বাবার কথা, বৌদির ব্যবহার, সিন্ধুর কাণ্ড, এই কটা দিনে সবাই কি বদলে গেল? বিন্দু বললে, সিন্ধু, আমাদের বাগানে যে গন্ধ লেবু গাছ আছে, একটা লেবু নিয়ে আয় না, ডাল দিয়ে খাই। কথা বলার সঙ্গে সঙ্গে সিন্ধু হাতের মুঠোর ভেতর থেকে 2 টুকরো লেবু বের করে ওর পাতে ফেলে দিলে। বিন্দু অবাক হয়ে গেল বোনের কাণ্ড দেখে। সিন্ধু বললে, দাদা, আমার সেই লাল সিল্কের ফিতে তুমি আনোনি বুঝি?
এনেছি রে, পড়ার মুখে এনেছি, এই নে। বাঁ হাত দিয়ে পকেট থেকে বের করে সে ওর হাতে দিল। সিন্ধু কিন্তু প্রবল আগ্রহে দাদার হাত থেকে সেটা ছিনিয়ে নিলে না। দাওয়ার উপরে রাখো, আমি এই এলুম বলে। বিন্দু তাকিয়ে দেখে সিন্ধু আর সেখানে দাঁড়িয়ে নেই। ওকে কোনো প্রশ্ন করার ফুরসত না দিয়ে হঠাৎ মা বলে উঠলেন, গাঁয়ের লোক অনেক পরামর্শ দেবে তোকে, কারো কথা শুনিসনি, খুব অল্প খরচে কাজ সারবি, ভবিষ্যৎ ভেবে সব সময় চলতে হবে তোকে। বিন্দু খেতে খেতে মুখ তুলে তাকালো, বলল, কি আবল তাবল বকছো বলো তো মা? আমি ভবিষ্যৎ ভেবে চলবো তো তোমরা আমার মাথার উপর রয়েছো কেন? বাবা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফোড়ন কাটলেন। আর বাবা, কবে আছি কবে নেই, সেই জন্যই তো গোটা কয়েক কথা বলে যেতে চাই সময় থাকতে। ওই যে ওই যে নন্দীরা রয়েছে আমাদের আম বাগানের পশ্চিমে, ওদের ইচ্ছে আমাদের আম বাগানটাকে হাত করবার। অনেক লোভও দেখাবে তোকে, কিছুতেই রাজি হোস নে খোকা। ওই বাগান তোর ঠাকুরদা নিজে হাতে তৈরি করে গেছেন। আমি আমি ছেলেবেলায় ওখানে আম কুড়িয়েছি, তুই কুড়িয়েছিস, আবার তোর ছেলে মেয়েরাও কুড়োবে। আর দেখ, আমার যে দেখুন আছি সই আছে, তার মেয়েকে বিয়ে করবি। আমি এতদিন কাউকে বলিনি, কিন্তু তাকে যে কথা দেওয়া আছে, তুই মায়ের শেষ কথা রাখবি তো খোকা? খুব বেশি সময় তো আর হাতে নেই বাবা। সব চাইতে দরকারি কথা সেইটা আগে বলে নেই। আমাদের যে তুলসী মঞ্চ, ভালো করে শোন, আমাদের যে তুলসী মঞ্চ আছে তার তলায় আছে দুটি পেতলের ঘোড়া, একেবারে মোহরে ভর্তি। বংশ পরম্পরায় এ আমাদের সম্পত্তি, কাক পক্ষীতেও জানে না। আজ তোকে বলে গেলাম। মা বাবার কাছ থেকে এই জাতীয় বৈষয়িক কথা বিন্দু কখনো শোনেনি, তাই সে ভারী হকচকিয়ে গেল। ঘরের আশেপাশে কিরকম ছমছমে ভাব, মনে হচ্ছে আরো যেন অনেকে আছে, তারা সব ফিস ফিস করে কথা বলছে। একটা কালো বাদুড় বিন্দুর মাথার ওপর দিয়ে উড়ে গেল। হঠাৎ গোয়াল ঘরের পেছনে একটা বিড়াল ডেকে উঠল। বিন্দু এতক্ষণ লক্ষ্য করেনি। উঠোনের দিকে নজর পড়তেই দেখে ওখানে ওখানে এত জঞ্জাল জমে আছে কেন? কতগুলো দড়ি, ময়লা ন্যাকড়া, কলা গাছ, শূন্য ভাঁড়, কি এসব? কতগুলো কড়ি ছড়ানো সিঁড়ির ধারে। হঠাৎ খাওয়া বন্ধ করে গ্যালাসে হাত ধুয়ে নিল বিন্দু। বললে, মা, বাবা, ব্যাপার কি খুলে বলো তো? তোমরা তোমরা কিভাবে কথা বলছো? আমি কিছু বুঝতে পারছি না। এত ফাঁকে ফাঁকে রয়েছো কেন? এই যে সবটাই হেঁয়ালি। এই বলে সে পকেট থেকে একটা টর্চ বের করে জ্বালতেই চারিদিক থেকে একটা বিরাট হা হা শব্দ ভেসে এলো। তাকিয়ে দেখে সে কোথায় তার মা আর বাবা। বৌদির জন্য আনা আলতাটা গড়িয়ে পড়েছে দাওয়ায়, আর সিন্ধুর সিল্কের ফিতেটা হাওয়ায় উড়ছে এদিক ওদিক। সেই বুক ফাটা হাসির শব্দ তখনও আশপাশ থেকে মিলিয়ে যায়নি। বিন্দু ডাকলে, মা, বাবা,
মা, বাবা। আড়াল থেকে মায়ের গলা পাওয়া গেল। ভয় পাস নে বিন্দু, ওসব কিছু নয়। এখানে আরো সব বাইরের দুষ্টু লোক আছে কি না? এমন সময় বিনোদ কাকার হাঁক শোনা গেল। ওরে বিন্দু, ও বিন্দু, আমি আসছি, ভয় নেই, ভয় নেই, আমি আসছি বাবা। লণ্ঠন হাতে ছুটতে ছুটতে বিনোদ কাকা এসে পাশে দাঁড়ালেন। ভয়ে আর উত্তেজনায় তিনি হাঁপাচ্ছেন। বিন্দু শুধলে, কি ব্যাপার বলো তো বিনোদ কাকা, আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, বাবা। ওকে থামিয়ে দিয়ে বিনোদ কাকা অস্ফুট কণ্ঠে বললেন, আমারই ভুল হয়েছে রে বিন্দু, আমার স্টেশনে যাওয়া উচিত ছিল। এইবার বিন্দু তার কাকার ডান হাতখানা জড়িয়ে ধরে বুক ফাটা চিৎকার করে শুধলে, কাকা, কি হয়েছে আমায় খুলে বলো কাকা, কি হয়েছে, কি হয়েছে আমায় বলো, কি হয়েছে? বিনোদ কাকা ধরা গলায় জবাব দিলেন, বিন্দু, কলেরায় একদিনের মধ্যে সবাই চলে গেল রে, আমি কিচ্ছুই করতে পারলাম না। কোন মুখে তোকে সে খবর দেব? আমি কিচ্ছু করতে পারলাম না রে, আমি কিচ্ছু করতে পারলাম না। মাথার ওপর সেই কালো বাদুড়টা আবার ডানা ঝটপট করে উঠল। আস্তা কুঁড়ে কেঁদে কেঁদে ফিরছে কুকুরটা। বিন্দু সেই দাওয়ার দিকে তাকালে, যেখানে তার মা বসেছিলেন, বাবা কথা কইছিলেন। তারপর হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ধাক্কা লেগে বিনোদ কাকার হাতের লণ্ঠনটা পুড়ে নিভে গেল। আবার সেই অন্ধকার, সঙ্গে সঙ্গে বহু কণ্ঠের সেই খিলখিল হাসি।